হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা আগের ভিডিওতে স্থিতিস্থাপকতা অধ্যায় কমপ্লিট করেছি, থিওরি পোর্শনটা। এই ভিডিওতে আমি শুধুমাত্র যা যা আমরা ফর্মুলাগুলো পড়েছি এবং কিছু বেসিক ধারণাগুলো পড়েছি সেগুলোকে একদম শর্টে আমি একটু আলোচনা করব, যাতে করে তোমাদের নিউমেরিক্যালস করার সময় স্পেশালি ওই ধারণাগুলো তোমরা যেন অ্যাপ্লাই করতে পারো, সে এমসিকিউ হোক কিংবা 2 মার্কস 3 মার্কসের অঙ্কগুলো হোক। তো তোমাদের বইতে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ হয় সেখানে অনুসরণ এবং গাণিতিক প্রশ্ন সমাধানের জন্য প্রয়োজনীয় উল্লেখযোগ্য সম্পর্ক এবং দ্রুত সমাধানের কৌশল বলে একটা পোর্শন দেওয়া থাকে। যেরকম এই চ্যাপ্টারে 480 এবং 481 একাংশে দেওয়া রয়েছে। তো ওটা সবসময় কিন্তু প্রত্যেকটা অধ্যায় শেষ হলে অঙ্ক শুরু করার আগে তোমরা একবার কিন্তু ভালো করে ওটা চোখ বুলিয়ে নেবে, যাতে করে তোমাদের নিউমেরিক্যাল করার সময় কনফিউশন না হয়, কোন ফর্মুলা ছিল, কোথায় আছে, কোথায় দেখবো, সেটা কিন্তু সুবিধা হয়। দরকার পড়লে তোমরা খাতাতেও ফর্মুলাগুলো এক জায়গায় তুলে রাখতে পারো। তো শুরু করা যাক। এই অধ্যায়তে আমরা কি কি বেসিক কনসেপ্ট এবং ফর্মুলাগুলো দেখেছি। সবচেয়ে প্রথম যেটা আমি একটা লিস্ট করেছি, সেটা আমি প্রথম থেকে বলছি একটু একটু করে। স্থিতিস্থাপকতা সম্বন্ধে দেখেছি। সেখানে কি দেখলাম আমরা, না এটা একটা ধর্ম, যে ধর্মের জন্য কোন বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করছি তার বিকৃতি ঘটছে কিংবা তার আকার, আয়তন মানে যে শেপ, এগুলো পরিবর্তন হচ্ছে এবং বলকে অপসারিত করলে সে কি হচ্ছে, পুনরায় তার আগে যে অবস্থা ছিল, মানে প্রাথমিক যে আকার আয়তন ছিল সেখানে কিন্তু সে ফিরে আসছে। তো একে আমরা বলেছিলাম এই ধর্মকে স্থিতিস্থাপকতা, কিংবা বস্তুর এই যে বাধা দেওয়ার যে প্রচেষ্টা, এটাই ছিল স্থিতিস্থাপকতা। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এটা ছিল কি না, একটা নির্দিষ্ট পরিমাণে বল, তার থেকে যদি বেশি বল প্রয়োগ করে দেওয়া হয় সে কিন্তু প্রাথমিক তার অবস্থায় ফিরে আসে না। এটাও সত্যি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে ও বল প্রয়োগ করলে অনেকবার ব্যবহারের ফল কিন্তু এমনিও সম্পূর্ণ কিছু ফিরে আসে না। মানে আদর্শ স্থিতিস্থাপক বস্তু কিংবা আদর্শ দৃঢ় বস্তু এরকম বলে কিন্তু বাস্তবে কোনো পদার্থ নেই। নেক্সট যে দুটো খুব ফান্ডামেন্টাল জিনিস ছিল সেটা হচ্ছে পীড়ন আর বিকৃতি। তো পীড়ন আমরা যেটা পরিমাপ করে থাকি প্রতি একক ক্ষেত্রফল উপরে যে প্রযুক্ত বল। বিকৃতি অনেক রকমের হতে পারে, দৈর্ঘ্য বরাবর হতে পারে, অনুদৈর্ঘ্য বিকৃতি হতে পারে, আয়তন পরিবর্তন নিয়ে আয়তন বিকৃতি হতে পারে, আবার আকার পরিবর্তন নিয়ে হতে পারে, যেটা হচ্ছে পিণ্ডন বিকৃতি। তো এরকম আমরা পরিমাপ করে থাকি। বিকৃতি যেহেতু সময় জাতীয় রাশির অনুপাত হয় তাই এর মাত্রাহীন রাশি এবং এককও নেই। আর পীড়নের কথা যদি বলা হয় তাহলে পীড়ন বল বাই ক্ষেত্রফল, তাহলে নিউটন পার মিটার স্কয়ার কিংবা ডাইন পার সেকেন্ড স্কয়ার হবে, তাহলে মাত্রায় চাপের মাত্রার সঙ্গে সমতুল্য। তো এগুলো সবই পড়েছো, আমি বেশি বলছি না। আর হুকের সূত্রে আমরা দেখেছিলাম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক, আর এই সমানুপাতিক থেকে যে ধ্রুবকটা আসে সেটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। সেটা দৈর্ঘ্যের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক আছে, আবার দৃঢ়তা গুণাঙ্ক রয়েছে। তো এইখান থেকে আমরা যেটা পড়া শুরু করেছিলাম সেটা মনে করে তোমরা দেখো যে একটা আমরা যেটা দেখেছিলাম ইয়ং গুণাঙ্ক দেখেছিলাম, সেই ক্ষেত্রে আমরা এরকম পেয়েছিলাম f/a আর এদিকে স্মল l/a। তো এই যে f রয়েছে এটা যদি আমরা তার ওজনের জন্য করি তখন f = mg লিখতে পারি, আর স্মল l হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, ক্যাপিটাল L হচ্ছে প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল। এছাড়া আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি না, আয়তন বিকৃতি গুণাঙ্কের ক্ষেত্রে যেটা হয় না, আমরা মাইনাস দিয়ে জাস্ট বোঝানোর জন্য লিখেছি আমি যে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় বলে, কিংবা চাপ বাড়ালে আয়তন হ্রাস পায়, না লিখলেও পায়। এটাকে এখন আমরা কলম বিদ্যা দিয়েও প্রকাশ করতে পারি, যেরকম এইভাবে। তো সেটাও করা যেতে পারে, সেটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। আরেকটা আমরা যেটা পড়েছিলাম n, সেটা হচ্ছে দৃঢ়তা বিকৃতি গুণাঙ্ক, কিংবা অ্যাকচুয়ালি বলা হয় শুধু দৃঢ়তা গুণাঙ্ক। সেটা হচ্ছে কি না f/a আর নিচে থাকবে থিটা, সেটা অ্যাকচুয়ালি থিটা ক্ষুদ্র, ওই জন্য tan থিটাকে আমরা থিটা লিখে থাকি। তো স্বাভাবিকভাবে পীড়নের যা মাত্রা হয় সেটাই গুণাঙ্কগুলির মাত্রা হয়। তো এগুলো মাত্রিক সংকেত, SI একক, এগুলো মাথায় রাখতে হবে। আর ইয়ং গুণাঙ্ক শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে, আয়তন বিকৃতি গুণাঙ্ক আমরা কঠিন তরল গ্যাস সবার ক্ষেত্রে, এবং দৃঢ়তা গুণাঙ্ক অবশ্যই শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। নেক্সট যেটা হচ্ছে আমরা এই যে এক্সপ্রেশন গুলো পড়লাম, তারপরে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে পয়সনের অনুপাত, যেখানে আমরা দেখেছিলাম পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতি এর অনুপাতকে বলা হয়েছিল। তাহলে আমরা যদি ব্যাস নিয়ে আলোচনা করি, যে ব্যাসের পরিবর্তন, তো স্মল ডি হচ্ছে ব্যাসের বৃদ্ধি হ্রাস যাই হয়ে থাকুক না কেন, স্বাভাবিক দৈর্ঘ্য বাড়ালে ব্যাস তো হ্রাস পাবেই। আর এটা হচ্ছে প্রাথমিক ব্যাস, আর এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল l, আর আগে ছিল ক্যাপিটাল L। তো এইভাবে পয়সনের অনুপাতকে প্রকাশ করা হয়। এর মান আমরা
বাস্তবে 0 থেকে হাফ হয়, কারণ মাইনাস যে মানটা ছিল সেই মানটা নেওয়া হয় না। কারণ স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে পার্শ্ব বিকৃতি যখন করা হবে সেটা যদি বৃদ্ধি করা হয় তাহলে অনুদিত বিকৃতি বাড়তে পারে না, কিংবা ভাইস ভার্সাটাও বলতে পারি। তো এই জন্য এটা নেগেটিভ মান কখনোই বাস্তবে সম্ভব নয়। তো এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর এরও মাত্রা নেই, আর আইডিয়াল ভ্যালু যেটা হচ্ছে হাফ কিংবা 0.5। অবশ্য বাস্তব ক্ষেত্রে অনেক সময় কি হয় 0.5 মানের সাথে মেলে না, কারণ বস্তুর কিংবা তারের যে আয়তন সেটা কিন্তু অপরিবর্তিত অনেক ক্ষেত্রেই থাকে না। তো এটা মাথায় রাখতে হবে। আবার এই বয়সন অনুপাত কাদের ক্ষেত্রে হয়? কঠিন তরল গ্যাসের মধ্যে কঠিনের ক্ষেত্রে হয়। নেক্সট হচ্ছে আমাদের যে স্থিতিস্থাপক যে গুণাঙ্কগুলো ছিল তাদের মধ্যে যে সম্পর্ক, সেগুলো তোমাদের টেক্সট বইতেই রয়েছে। আমি জাস্ট একটু বলে মনে করিয়ে দিই যে ইয়ং গুণাঙ্কের সঙ্গে আয়তন বিকৃতি গুণাঙ্ক এরকম একটা সম্পর্ক তোমরা দেখেছিলে। আবার এই সম্পর্ক y = এটাও ছিল। তো তোমরা যদি একসাথে মনে রেখে নাও দুটো, তাহলে হয়ে যাবে। তা দুটোকে তুলনা করে দিলে আমরা সিগমার সঙ্গে সিগমাকে যদি রিপ্লেস করে দিই তাহলে আমরা এরকম করতে পারি, n এবং k এর মধ্যে রিলেশন পাবো। ওই জন্য তোমাদের বইতে দেখবে সিগমার একটা রিলেশন রয়েছে 3k - 2l / 6k + 2l। তো এটা বুঝতেই পারছো যে কিভাবে এসছে, এখান থেকে এসছে। আমি থিওরি পড়ানোর সময় আলোচনা করেছি। আর আরেকটা সম্পর্ক ছিল 9/y মানে ইয়ং গুণাঙ্ক 1/k + 3/m। প্রুফ তোমাদের সিলেবাসে নেই, শুধু এগুলো মনে রাখতে পারলেই আমাদের অঙ্ক করার ক্ষেত্রে, স্পেশালি এমসিকিউর ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু হবে না। তো এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি, কি দেখেছিলাম আমরা? না, আমরা দেখেছি যখন কোনো তারকে কোনো প্রসারক বল দিয়ে আমরা তার দৈর্ঘ্য বৃদ্ধি কিংবা তার মানে জাস্ট দৈর্ঘ্য পরিবর্তন করার চেষ্টা করছি, তখন যে পরিমাণ কার্য করছি, কেন কার্য করতে হচ্ছে? না, যখন আমরা চেষ্টা করব তার শেপটা চেঞ্জ করার জন্য, তাকে দৈর্ঘ্য বৃদ্ধি করার চেষ্টা করছি, তার মানে কি তার স্থিতিস্থাপক ধর্মের জন্য, তাহলে কি করবে? সেটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে। তো সে প্রতিক্রিয়া বল কি চাইছে? না, বাধা দিতে চাইছে। তো সেই বাধাকে অতিক্রম করতে হবে, তার জন্য কিছু কার্য করতে হবে বাহ্যিক বলকে। সেই কার্যটা কি আকারে সঞ্চিত হয়ে থাকবে? সেটা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ সেটা স্থিতিশক্তি কিংবা পোটেনশিয়াল এনার্জি আকারে সঞ্চিত হয়ে থাকবে। একই বলা হয় ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কিংবা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। থিওরিতে এই যে খুব ইম্পর্টেন্ট, অঙ্কতেও খুব ইম্পর্টেন্ট যে ফর্মুলাটা রয়েছে। তো এই স্থিতিস্থাপক স্থিতিশক্তির যে রাশিমালা সেটা হচ্ছে কি না, হাফ ফোর্স ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ হাফ ইনটু গড় বল যেটা থাকছে, মানে হাফের মধ্যে অবশ্য গড় বল চলে আসছে, শুধু বলবো আমরা হাফ ইনটু প্রযুক্ত বল ইনটু আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি। তো এই হাফ যে F ইনটু L রয়েছে, এটাই আবার হচ্ছে হাফ YL স্মল l স্কয়ার বাই ক্যাপিটাল L। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে, যদি আমরা এখান থেকে শক্তি ঘনত্ব বের করি, এই শক্তি ঘনত্ব খুব ইম্পর্টেন্ট জিনিস একটা। তো শক্তি ঘনত্ব কি না, শক্তি ঘনত্ব হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। তো এইটা হচ্ছে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রমাণ, একটা ফর্মুলাটাও কাজে লাগবে, অনেকগুলো এমসিকিউতে কাজে লাগবে। তো এটা মাথায় রাখতে হবে তোমাদের। নেক্সট এটা মাথায় রাখতে হবে, স্প্রিং এর ক্ষেত্রে যে বল ধ্রুবকের ধারণাটা সেটা এসেছিল এইখান থেকে মাত্রা এককগুলো তোমাদের করে নিতে হবে, নিউটন পার মিটার, টাইম পার সেকেন্ড। আর স্প্রিং এর ক্ষেত্রে যে সঞ্চিত শক্তি তার রাশিমালা, যে রাশিমালাটা তোমরা কার্যশক্তি অধ্যায়েও পড়েছিলে, তো সেই রাশিমালাটাও মাথায় রাখতে হবে। তো এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর যেটা মাথায় রাখতে হবে সংনমতা। সংনমতা মানে হচ্ছে কি 1 / আয়তন বিকৃতি গুণাঙ্ক। তো সংনমতা যখনই বের করা হবে সেটাকে শুধুমাত্র তোমাদের অন্যেনক নিয়ে নিতে হবে আয়তন বিকৃতি গুণাঙ্কে। তাহলে একক মাত্রাটা উল্টো হয়ে যাচ্ছে, মানে অন্যেনক হয়ে যাচ্ছে। তো এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর বলতে গেলে কয়েকটা ছোট জিনিস যেগুলো তোমার বইতে নেই এরকম লেখা, কিন্তু বইতে হোয়াটসঅ্যাপে কয়েকটা জিনিস রয়েছে, তো সেটা বলে দিই। যে গ্যাসের ক্ষেত্রে যে আয়তন বিকৃতি গুণাঙ্ক হয় সেটা আমাদের দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে সমষ্ণ, মানে যেখানে উষ্ণতা স্থির থাকে, আর একটা হচ্ছে রুদ্ধতা, যেখানে তাপের কোনো আদান প্রদান হয় না। তো তোমরা দুটো লাইন আমি বলছি, তোমরা মাথায় রাখবে। সমষ্ণ আয়তন বিকৃতি গুণাঙ্ক, যেটাকে K∑T দিয়ে প্রকাশ করা। টি কেন? না, টি স্থির থাকে বলে। এইটা হচ্ছে গ্যাসের যে চাপ তার সঙ্গে কিন্তু সমান হয়। আর দ্বিতীয় হচ্ছে রুদ্ধতা বা আয়তন বিকৃতি গুণাঙ্ক, যেটাকে আমরা বলছি যে অ্যাডিয়াব্যাটিক, A ফর অ্যাডিয়াব্যাটিক, মানে রুদ্ধতাকে ইংলিশে বলা অ্যাডিয়াব্যাটিক। সেটা সমান হচ্ছে
গামা ইন্টু পি। এই গামা হচ্ছে পরে তোমরা পড়বে ইলেভেনে অনেক পরের দিকে, যেখানে হিট চ্যাপ্টার গুলো যখন পড়বে, থার্মোডাইনামিক্স যখন পড়বে তখন এটা পড়তে পারবে। সেটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আপেক্ষিকতা আর স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিকতা তার অনুপাত। গামা কিন্তু কোনো একক হয় না, শুধু একটা নাম্বার, ঠিক আছে? তো এইবারে এই যে এই দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে অসহপীড়ন। গাণিতিক ভাবে কি বলবো না, একদম সহজ। অসহপীড়ন মানে হচ্ছে না যেটা দিলে তার থেকে বেশি হলে কি সেই পরিমাণ হয়ে গেলে সে ছিঁড়ে পড়ে যাবে, সেটা হচ্ছে তার অসহভার। তো সেই একক ক্ষেত্রফলে যেটা সৃষ্টি হচ্ছে, তাহলে অসহপীড়ন কি হবে? অসহভার বাই ক্ষেত্রফল, যেরকম আমরা এফ বাই এ এখানে করেছি এটাই হবে, শুধু এফ এর জায়গায় আমরা অসহভারটা বলবো। নেক্সট হচ্ছে দুটো তার নেওয়া হয়েছে, তাদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। কেমন তার? না সেই দুটো তারে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তাদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। তাহলে তাদের তুল্য ইয়ং গুণাঙ্ক কত হবে? এমসিকিউতে খুব কাজে লাগে, মনে রাখবে সমান্তরালে হলে যোগ হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আবার কিরকম যোগ হবে? না ওটা গড় হয়ে যাবে। নেক্সট হচ্ছে যখন শ্রেণী সমবায় হবে না তখন হয়ে যাবে এরকম, যেরকম সমান্তরাল রোধের ক্ষেত্রে শুধু এই টু ফ্যাক্টরটা থাকবে। তো তোমাদের থিওরিতে হোয়াটসঅ্যাপ প্রশ্নতেও এটা কিন্তু প্রমাণ করা রয়েছে। নেক্সট হচ্ছে যে যখন দুটো স্প্রিং কে K1 K2 বল ধ্রুবক যুক্ত দুটো স্প্রিং রয়েছে, তাদেরকে যখন আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব, তো তাদের ক্ষেত্রে হবে তুল্য বল ধ্রুবক K1 K2। আর যখন শ্রেণী সমবায় করব তখন হবে যেমন রোধের ক্ষেত্রে হবে। তাহলে দেখো যখন সমান্তরাল সমবায় করছি তখন হচ্ছে K = K1 K2, শ্রেণী সমবায়ের মতো রোধের মতো। আর যখন শ্রেণী সমবায় করছি তখন সমান্তরাল সমবায়ের মতো রোধে যেরকম হতো, মানে R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে এখানে হচ্ছে K1 K2 বাই K1 প্লাস K2। তো এই দুটো সম্পর্ক আমাদের খুব কাজে লাগবে। নেক্সট যে দুটো সম্পর্ক যেটা দেখবে তোমাদের বইতে দ্রুত সমাধানের কৌশলে দেওয়া রয়েছে, সেটা তোমাদেরকে আমি পড়তে বলবো। সেটা হচ্ছে বাম দিকে দেখবে 481 পেজে T1 টানে থাকা একটি তারের দৈর্ঘ্য L1 এবং বর্ধিত T2 টানে তারটির দৈর্ঘ্য L2 হলে টান অপসারণে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো প্রকৃত দৈর্ঘ্য কত হবে? তো ডাইরেক্ট ফর্মুলা প্রয়োগ করে তোমরা কিন্তু এমসিকিউ করে নিতে পারো। সেটা কত হবে? না প্রকৃত দৈর্ঘ্য হবে T2, এইদিকে L1, T1 L2, আর এদিকে হচ্ছে T2 T1। তো মনে রাখতে অসুবিধা নেই, দেখো T2 T1 সেইটাই নিচে নেমে আসছে T2 T1। তো এটা দেখবে তোমাদের বইতে রয়েছে, এই ফর্মুলাটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, এমসিকিউ করতে খুব কিন্তু সুবিধে হবে। যে টানকে যদি অপসারণ করা হয় তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত হবে। নেক্সট হচ্ছে এই ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের মান কত হবে সেইটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো ইয়ং গুণাঙ্কের মানের ক্ষেত্রে বলি, দুটো এক্সপ্রেশন রয়েছে, তোমরা বইতে দেখতে পারো। দুটো এক্সপ্রেশন রয়েছে, একটা হচ্ছে T1 দিয়ে রয়েছে T1 ইনটু L, তাহলে A L1 মাইনাস L। দ্বিতীয় রয়েছে 2 নিয়ে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো T2 ইনটু L। তো দেখো T1 এর জায়গায় শুধু T2 আছে, চেঞ্জটা কেমন হচ্ছে দেখো, A তো সেমই থাকবে আর এটা থাকবে L2 মাইনাস L। তো দেখো একই রকম সম্পর্ক 1 এর জন্য যখন করা হচ্ছে, যখন টান 1 ছিল তখন মানে T1 ছিল তখন এক্সপ্রেশন, T2 এর জন্য এক্সপ্রেশন। এই ফর্মুলাগুলো হলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো যা যা সে অ্যানুয়াল এক্সামিনেশন হোক, হ্যাপেলিত হোক, কি সে বই অঙ্কগুলো করার ক্ষেত্রে হোক, কিংবা আমাদের যে কিংবা নিটের ক্ষেত্রে হোক, আমি সবগুলো মিলিয়েই বলছি, যেহেতু সবার ক্ষেত্রে কিন্তু হেল্পফুল ডেফিনেটলি হবে। তোমরা ফর্মুলাগুলোকে খাতায় এক জায়গায় লিখে প্র্যাকটিস করে নেবে, যখনই অঙ্ক করবে, যখনই রিভিশন করবে, যখনই এক্সাম দিতে যাবে তখন ওগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এই ভিডিওতে এই অবধি। নেক্সট দুটো ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের ছায়া প্রকাশনী বইয়ের কিছু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।